হ্যালো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, অলরেডি তোমরা তোমাদের থিওরি এক্সাম শেষ করেছো। এখন তোমাদের সামনে বাকি আছে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে তুমি আসলে কিভাবে পরীক্ষাটা দিবা তার একটা ছোট আইডিয়া, এবং যেসব পরীক্ষণগুলো ফিজিক্সের জন্য দরকার হবে বা যেসব পরীক্ষণগুলো ফিজিক্সে লাগবে সেই সম্পর্কে তোমাকে আজকের এই ভিডিওর মাধ্যমে সবগুলো প্র্যাকটিক্যালি একসাথে করাই দিব খুব অল্প সময়ের মধ্যে। ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তুমি খুব ভালো একদম 100% একটা আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ঠিক আছে, তো আমি প্রথমে বলি, তোমার প্র্যাকটিক্যালের মধ্যে যে 25 নাম্বার আছে সেই 25 নাম্বারটা হচ্ছে আসলে কিসের উপর একটু খেয়াল করো। তোমাকে তিনটা প্র্যাকটিক্যাল আমি এখানে দেখাবো। ওই তিনটা প্র্যাকটিক্যালি তোমাকে বিভিন্ন স্কুলের মধ্যে তোমাদেরকে করিয়েছে, এবং পরীক্ষার হলেও এই তিনটা থেকে তুমি তিনটার মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। তো সেক্ষেত্রে নাম্বার বন্টনগুলো কিরকম? এই প্র্যাকটিক্যালের মধ্যে তোমার মোট নাম্বার হচ্ছে তোমার কত? মোট নাম্বার থাকবে তোমার 25 নাম্বার। এই 25 নাম্বারের মধ্যে তুমি কিভাবে কোথায় কোথায় নাম্বারগুলো আছে একটু খেয়াল করো। একটা পরীক্ষণ তোমাকে করতে হবে, সেই পরীক্ষণটা করলে তুমি এখানে 15 মার্কস পাবা। 15 মার্কস তুমি পাবা পরীক্ষণের জন্য। একটা প্র্যাকটিক্যাল তোমাকে করে দেখাইতে হবে, খাতায় লিখতে হবে, হ্যাঁ, এবং তথ্য, চক, ফলাফল বিশ্লেষণ, সতর্কতা, এগুলো সবগুলো, চিত্র আঁকা থেকে শুরু করে সবগুলা করলে তুমি একুরেট করলে তোমাকে পরীক্ষণের জন্য এই 15 নাম্বার তোমাকে দিবে স্যার। এবং এখানে তুমি যে নোট খাতাটা রেডি করছো বা লিখছো, সেই নোট খাতার জন্য তোমার বরাদ্দ থাকবে 5 মার্কস। হ্যাঁ, এবং তোমাকে সর্বশেষ তুমি যে মৌখিক যে ভাইবাটা দিবা, হ্যাঁ, যে ভাইবাটা তোমার থেকে নিবে, সেটার জন্য বরাদ্দ থাকবে 5 মার্ক। তাহলে ইন টোটাল হচ্ছে তোমার কত? 25 মার্ক। তো আমরা নোট খাতা তুমি তো রেডি করছো, এটা তোমার দায়িত্বে। ভাইবাটা হচ্ছে যে প্র্যাকটিক্যালটা তুমি করবা, সেই প্র্যাকটিক্যাল আমি তিনটা প্র্যাকটিক্যাল তোমাকে এখানে করে দেখাবো। তো এই প্র্যাকটিক্যাল সম্পর্কিত বেসিক আইডিয়াগুলো তোমার অবশ্যই কি করতে হবে, তোমার খুব ভালো একটা আইডিয়া নিয়ে যেতে হবে। বেসিক জিনিসগুলো তোমাকে স্যারে জিজ্ঞেস করতে পারে, বাইরের থেকেও জিজ্ঞেস করতে পারে, তবে তোমাকে বেশি জোর দিতে হবে এই যে তিনটা প্র্যাকটিক্যাল আমরা করব, সেই প্র্যাকটিক্যালের A to Z বেসিকগুলো তোমার মাথায় আইডিয়া নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষণটা যে সবচেয়ে বেশি নাম্বার 15 নাম্বার, সেটা তুমি পরীক্ষার হলে কিভাবে কাজ করবা, কি প্র্যাকটিক্যাল খাতার মধ্যে, মানে তোমাকে যে পরীক্ষার হলে ঢোকার সাথে সাথে যে একটা খাতা দিবে, সেই খাতার মধ্যে তুমি কিভাবে লিখবা, এগুলো আমি সবিস্তারে তোমাকে বলবো। ঠিক আছে, তো এই পরীক্ষণেরটা গেল, নোট খাতা তুমি নিয়ে যাবে, আর ভাইবার জন্য তুমি যে আইডিয়াটা নেবে সেটা আমি তোমাকে বলে দিলাম। এবার আসো, প্রথমে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে একটি ম্যাচ বক্স, দিয়াশলাইয়ের যেটা বুঝি আর কি আমরা, হ্যাঁ, সেই দিয়াশলাইয়ের বক্সের আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য তোমাকে কি করতে হবে, যে ওই বক্সের দৈর্ঘ্য নিতে হবে, প্রস্থ নিতে হবে, উচ্চতা নিতে হবে, এবং দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাকে যখন আমি গুণ করে দিব, তখনই কিন্তু ওই বক্সের আয়তনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওই বক্সের আয়তন আমরা পেয়ে যাব। এবং এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করার জন্য তোমাকে কি ইউজ করতে হবে? স্লাইড ক্যালিপার্স ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্র তোমরা যারা স্কুলে করছো তোমরা অলরেডি দেখছো, হ্যাঁ, আমি তোমাকে এটা আবারও দেখাবো। এই স্লাইড ক্যালিপার্স গুলো তোমার এরকম স্টিলেরও হতে পারে, এরকম রাবারেরও হতে পারে, নো প্রবলেম, যে সেম পরিমাপটা সেম, এখনই তুমি বুঝে যাবা। ঠিক আছে, এখন তুমি দেখো, খেয়াল করো, সেটা করার জন্য আমাকে কি কি করতে হবে। প্রথমে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ম্যাচ বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ম্যাপে তার আয়তন নির্ণয় করতে হবে। খেয়াল করো, তো সেটা করার জন্য তোমাকে যে প্র্যাকটিক্যালে ঢোকার সময়, মানে প্র্যাকটিক্যাল ঢুকে স্যার এসে তোমাকে লটারির মাধ্যমে যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাকে দিবে। চেষ্টা করবে প্রথমে টানার সাথে সাথে তোমার যেটা আসবে সেটা করার জন্য, যদি তুমি পারো, এবং এই তিনটার মধ্যে যদি থাকে তাহলে তুমি এটা করবা। তো আর যদি না পারো তাহলে তুমি দ্বিতীয় আরেকটা টানার সুযোগ পাবা, সেক্ষেত্রে স্যার একটু মাইন্ড করতে পারে, সেজন্য তুমি প্রথমটাই নিবা। এবং তোমাকে একটা খাতা দেওয়া হবে যে হিসাব করার জন্য, তথ্যগুলো লেখার জন্য। সেক্ষেত্রে তুমি কি করবা, যে খাতা পাওয়ার সাথে সাথে তোমাকে তোমার প্র্যাকটিক্যালে তোমার প্রশ্নের মধ্যে যেটা দাগ দেওয়া থাকবে, মনে করো এই প্র্যাকটিক্যালটা দাগ দেওয়া আছে, ম্যাচ বক্সের আয়তন নির্ণয় করার এটা দাগ দেওয়া আছে, তখন তোমাকে এই তথ্যটা, উদ্দেশ্য এবং সূত্র, এই তথ্যটা তোমাকে লিখে ফেলতে হবে। লিখে কি লিখবা, মানে এখানে কি লিখতে হবে তোমাকে, যে ম্যাচ বক্সের আয়তন বের করার জন্য কি কি থিওরি তুমি ইউজ করতেছো, এবং সেটা ইউজ করার জন্য তোমার সূত্র কি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা দৈর্ঘ্য মাপবো, দৈর্ঘ্যের পাঠ নিব, সেটার জন্য সূত্র আছে। তারপরে হচ্ছে এরপরে তোমার এই যে ক্ষেত্রফল বের করা, আয়তন বের করার, এই সূত্রগুলো লিখতে হবে সুন্দর করে। আমি যেভাবে দিছি
সুন্দর করে এভাবেই লিখতে হবে। অলরেডি তোমরা এটা প্র্যাকটিক্যাল খাতার মধ্যেও কিন্তু লিখছো, হ্যাঁ। এবং এখানে স্লাইড ক্যালিপার্স কি কি যন্ত্র লাগবে সেটা আমি দিলাম, বা তোমাকে এই যন্ত্রগুলো এটা লিখার পরে কি কি যন্ত্র তোমার লাগবে সেটা স্যারকে বললে স্যার এই যে স্লাইড ক্যালিপার্স, ম্যাচ বক্স বা যে কোনো একটা বস্তু তোমাকে দিতে পারে, দিবে। তো দিলে তুমি এবার কি করবা, এটা নিয়ে কাজ শুরু করতে পারবা। তবে তার আগে তোমার প্র্যাকটিক্যাল খাতার মধ্যে অবশ্যই এই জিনিসটা লেখা থাকতে হবে, তোমাকে লিখে ফেলতে হবে। কারো থেকে দেখে দেখে বা বই দেখে লেখার সুযোগ নাই কিন্তু। সো তোমাকে এই তথ্য, তুমি কি কাজ করবা, কোন সূত্র ইউজ করবা, এই জিনিস অবশ্যই লেখা থাকতে হবে। এটার জন্য 15 নাম্বারের মধ্যে একটা মার্কস কিন্তু এখানে বরাদ্দ আছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি তোমাকে একটু বলি, এখানে বলছে কি কোনো একটা ম্যাচ বক্সের আয়তন বের করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমার তারপরে তুমি কি করবা, আয়তন বের করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন বলো, এখানে প্রথমে আমরা একটা ম্যাচ বক্সের জন্য দৈর্ঘ্য আছে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রস্থ আছে, এই দুইটাকে গুণ করলে আমি কি পাবো, ক্ষেত্রফলটা পাবো। আবার এই ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করলে আমি আয়তন পাবো, সিম্পল। এরপরে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর প্রস্থ, বস্তুর উচ্চতা সেটা দিলাম। এবার আসো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যের পাঠ নির্ণয় করার সূত্র ছিল দৈর্ঘ্য এল অথবা প্রস্থ অথবা উচ্চতা। তুমি প্রস্থকে বি দিয়েও লিখতে পারো, ডাব্লিউ দিয়ে লিখতে পারো, নো প্রবলেম। তো সেক্ষেত্রে এই দৈর্ঘ্য মাপার জন্য প্রধান স্কেল পাঠ এম প্লাস ভার্নিয়ার সমপাতন। এই যে এখানে স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার স্কেল আছে, প্রধান স্কেল আছে, একটু পরে দেখাচ্ছি। ভার্নিয়ার সমপাতন কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। তারপর ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার সমপাতনের সাথে ভার্নিয়ার ধ্রুবক গুণ করে দিলেই আমি কি পাবো, এম প্লাস বি ইন্টু ভিসি। এটা করে আমি এল অথবা বি অথবা এইচ এর মানটা আমি বের করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে তথ্য, এটা লিখে ফেলতে হবে তোমাকে, তোমার নিজ থেকে মুখস্থ লিখে ফেলতে হবে। এরপরে তোমার এবার এই যে স্লাইড ক্যালিপার যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো ভাইভাতে তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে স্যারে। তো এই যদি স্লাইড ক্যালিপার্সের এই পরীক্ষণ তুমি পাও, তাহলে এখান থেকেই বেসিক সবচেয়ে বেশি মৌখিক প্রশ্ন করতে পারে বা ভাইভাতে স্যারে ধরতে পারে, ঠিক আছে? তো এইটা সম্পর্কে একদম এ টু জেড খুব ভালোভাবে শিখে যাবে। সেক্ষেত্রে তোমাকে কি কি বলি দেখো, এই যে স্লাইড ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্সের মধ্যে এটা হচ্ছে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে প্রধান স্কেল। তারপর এখানে যে আরেকটা স্কেল আছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে তোমার কি বলো, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? তারপরে এটা এই যে দেখো, এই যে এই অংশটা, এটা হচ্ছে গভীরতা পরিমাপক পৃষ্ঠ। গভীরতা পরিমাপ করার জন্য যে কোনো একটা গভীরতা নির্ণয় করার জন্য এটা ইউজ করা যায়। তারপরে হচ্ছে ভার্নিয়ারের চোয়াল। আর এইখানে পরীক্ষণীয় বস্তুটা রাখি, এখানে পরীক্ষণীয় বস্তুটা আমরা এইভাবে রাখি, ঠিক আছে? আশা করি দেখা যাচ্ছে। তো দেখো, এই স্লাইড ক্যালিপার্স পরীক্ষণীয় বস্তু এখানে রাখবো, এবং ভার্নিয়ার স্কেলের জন্য দুই চোয়াল এখানে আছে। তারপর এগুলো হচ্ছে তোমার অন্তঃচোয়াল। অন্তঃচোয়াল বলতে আমরা যখন কোনো একটা বস্তুর, মনে করো একটা গ্লাসের আমি কি ব্যাস বের করতেছি, তখন গ্লাসটাকে এটার ভিতর দিয়ে এই যে অন্তঃচোয়াল দিয়ে কিন্তু আমরা ওই ব্যাসটা পরিমাপ করতে পারি। তারপরে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে এটা দিয়ে আমরা বের করতে পারি, এটা দিয়ে বের করতে পারি, ঠিক আছে? বস্তুটাকে এখানে রাখবো, মানে ম্যাচ বক্সটাকে আমরা এখানে রাখবো। তো এটার মধ্যে তার মানে কয়টা স্কেল পাইছি, তাহলে আমি স্লাইড ক্যালিপার্সের মধ্যে কয়টা স্কেল পাইছি, দুইটা স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো, এই চিত্রটা তুমি আঁকতে পারো। আঁকার পরে তুমি এখন ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করবা। পর্যবেক্ষণের মধ্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে সেন্টিমিটারে, এখানে ইঞ্চিও আছে বা সেন্টিমিটার আছে, তার মানে এই স্কেলটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। হ্যাঁ, সেন্টিমিটার স্কেলের মধ্যে প্রধান স্কেল যেটা ধাক্কাটা আছে সেন্টিমিটার স্কেলে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এই যে ক্ষুদ্রতম ছোট এক ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত মোট ভাগ সংখ্যা হচ্ছে 10টা, এই যে এখানে 10। সো ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমরা কি জানি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাবো, 0.1 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার করে আমি ভার্নিয়ার ধ্রুবকের মান পেয়ে যাবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে যাবো, যেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। ওকে, সো ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলছি, এটা কিন্তু বের করতে হবে তোমাকে, এটা বের করে দেখাইতে হবে। অবশ্যই তোমার স্কেল যেটা দেওয়া আছে, এই যে এখানে তোমার স্কেল যেটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের মধ্যে, এই যে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে, তারপর এটা যে সেন্টিমিটার স্কেলের দাগটা আছে, এই যে সেন্টিমিটার লেখা আছে এখানে। তো এইভাবে বেশিরভাগ স্কেলগুলোতে এরকম থাকে। আবার কোনো কোনো স্কুলের মধ্যে কিন্তু এটাও দিতে পারে তোমারে, হ্যাঁ, এটাও তোমারে দিতে পারে, নো প্রবলেম, ঠিক আছে? তো এবার আসো তোমাকে কি করতে হবে,
এরপরে তোমার এই যে আয়তাকার বস্তুটার কথা আমরা বলছি, আয়তাকার বস্তু ধরে নিতে পারি এটা হচ্ছে আয়তাকার বস্তু। এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই উচ্চতা পরিমাপ করতে হবে। তো পরিমাপ করার জন্য এই চকটাও কিন্তু তোমাকে আঁকতে হবে, এই চকটাও তোমাকে মুখস্থ আঁকতে হবে। সো ওখানে গিয়ে তুমি যদি এটা কোত্থেকে আঁকবো না প্রিপারেশন না নিয়ে গেলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আসো, বা এই চক তোমাকে একেও দিবে না, খাতা থাকবেও না, ফ্রেশ খাতা থাকবে। সো তোমাকে এগুলো আঁকতে হবে কিন্তু মুখস্থ। মানগুলো তুমি বসাবা, মানগুলো তুমি নিবা, প্র্যাকটিক্যাল করে নিবা। কিভাবে নিবা বলতেছি, খেয়াল করো। এখানে আয়তাকার বস্তুর জন্য দৈর্ঘ্য মাপার জন্য একটা ঘর করছি। পর্যবেক্ষণ নিব আমি 3টা। হ্যাঁ, প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক, তারপর হচ্ছে মোট হিসাব মানে মূল সমীকরণটা পার্ট কত আসবে, তারপরে গড় নিব। ঠিক একইভাবে আমি প্রস্থ নিব, প্রস্থের জন্য 3টা পর্যবেক্ষণ নিব, তারপর প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবকটা আছে, তো এইভাবে পার্টটা নিব। এরপরে হচ্ছে উচ্চতার জন্য সেম একই কাজটা করব। প্রথমে আমরা যে কাজটা করব, এটার দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি করব, এই যে এটার মধ্যে একটু বড় হয়ে গেছে, তারপরে একটু দেখাই। এই যে এটার এই 2 চোয়ালের মাঝখানে এইটাকে আমরা দিলাম। হ্যাঁ, এটাকে আমরা দিলাম, এই যে এইটা নিলাম, এটাকে দিলাম। ওকে, নেওয়ার পরে এবার আমরা কি দিব, প্রধান স্কেল পার্ট দিব, এখান থেকে এই বরাবর দিয়ে এখানে 2 চোয়ালের মাঝখানে নিয়ে প্রধান স্কেল পার্টটা, এই যে শূন্য ঘরটা, ভার্নিয়ারের শূন্য দাগটা এখানে কত এর সাথে মিলছে সেটা আমরা দেখব। তাহলে এটা যত থাকবে ওটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো প্রধান স্কেল পার্টটা প্রথমে আমি একবার নিলাম 5.2 সেন্টিমিটার পাইছি সাপোজ। তারপর আরেকবার নিলাম, ধরো আরেকবার নিলাম 5.2, 5.3, 5.4 বা 5. তোমার কাছে যেটা মনে হয়, মানে তুমি দেখবা, দেখার পরে ধরো 5.2 আসছে, তো একটু এদিকে একটু চাপাই দিলে হয়তো একটু কমও হইতে পারে, আবার একটু ফ্রিলি দিলে একটু বেশি হইতে পারে, নো প্রবলেম। সো সেই ক্ষেত্রে তুমি একটা স্ট্যান্ডার্ড একটা নিয়ে তুমি আর 2টা কাছাকাছি দিতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে এটা হচ্ছে কি দৈর্ঘ্য মাপছো, ভার্নিয়ার কনস্ট্যান্ট তো একটু আগে তুমি বের করে নিছো, কিন্তু ওকে, এটা তুমি এই জায়গার মধ্যে কনস্ট্যান্ট এটা রেখে দিবা, ভার্নিয়ার ধ্রুবকটা এখানে রেখে দিবা। এবার আসো পার্ট কিভাবে বের করবো, মেইন স্কেল পার্ট যদি 5.2 হয়, বা ভার্নিয়ার সমপাতন কেমনে বের করবা, খেয়াল করো। বস্তুটার দৈর্ঘ্য মনে করো এখানে 5.2, এই 5.2 তে আসার পরে তোমার ভার্নিয়ার স্কেলের কোনো একটা ঘর সংখ্যা বা কোনো একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে গেছে বলে তোমার মনে হবে। খুব ভালো করে দেখতে হবে, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এতটুকু এটার মধ্যে, হ্যাঁ, যে ঘরটা যে দাগটা উপরের প্রধান স্কেলের সাথে হুবহু মিলে গেছে বলে মনে হচ্ছে, সেটাকে তুমি কি দিবা, ওই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তো তোমার কাছে দেখতে মনে হবে প্রথমে 3 মিলছে, তাহলে 3 লিখবা। আবার হয়তো বা মনে হচ্ছে না 4ও মিলছে, অথবা মনে হচ্ছে 5ও মিলছে, যেটা মিলছে বলে মনে হবে তোমার কাছে সেটাই তুমি এখানে দিবা। দেওয়ার পরে তুমি এই যে মূল সূত্রের মধ্যে মান বসাই ক্যালকুলেশন করবা। তো একইভাবে 5.4 এই যে এম এর মান, ভার্নিয়ার সমপাতন দিবা, তারপরে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিবা, দিয়ে ক্যালকুলেট করবা। তারপর 3টা নেওয়ার পরে 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে গড় মানটা তুমি এখানে লিখবা 5.34 সেন্টিমিটার সাপোজ এটা আসছে। ঠিক একইভাবে তুমি এবার প্রস্থ মাপবা। কেমনে মাপবা? প্রস্থ হচ্ছে ধরো তোমার এই রকম, এটা হচ্ছে প্রস্থ, এই যে ম্যাক্স বক্সে এই যে এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই প্রস্থের জন্য প্রধান স্কেল পার্ট একইভাবে নিব, তারপর হচ্ছে ভার্নিয়ার সমপাতন যেটা উপরের দাগের সাথে হুবহু মিলে গেছে বলে মনে হচ্ছে সেটা ভার্নিয়ার সমপাতন, সেটা দিব। সেটাতে ধরো এটাতে আমার কাছে মনে হচ্ছে 6 মিলছে, তাহলে 6, আবার একটু 7-এর দিকেও যাচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে 7 দিলাম। তারপর ভার্নিয়ার কনস্ট্যান্ট বসাই দিব, ভার্নিয়ার কনস্ট্যান্ট একটু আগে বের করছি সেটা বসাবো, আগের মতো করে ক্যালকুলেশন করে 3টা মান বের করে 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলেই আমি গড়টা পেয়ে যাবো। একইভাবে উচ্চতা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার উচ্চতা, এই যে উচ্চতা, এই যে এটা এই উচ্চতাটা মাপার জন্য আমরা কি করব, আগের মতো প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার স্কেল পার্ট এবং ভার্নিয়ার ধ্রুবক ক্যালকুলেট করে গড় মানটা নেব। তো এই চার্টটা তুমি যখন করবা তখন যদি তুমি পারো পরীক্ষার হলে স্যারকে এই যে মানটা তুমি নিছো বা এটা তোমার কাছে মিলছে মনে হচ্ছে, এটা স্যারকে একবার দেখাই নিবা, স্যারকে একবার দেখাবা, এটা হচ্ছে স্যারকে একবার দেখাবা যে কোনো একটা পার্ট, ধরো এটা নেওয়ার সময়
বা এটা নেওয়ার সময় বা এটা নেওয়ার সময় স্যারকে একবার দেখাবা যে তুমি যে মুখস্থ লিখছো না, তুমি যে কাজ করে মানগুলো নিছো, সেটা স্যারকে দেখাবা। স্যার দেখলে স্যারে তোমাকে এই জায়গার মধ্যে একটা সাইন দিবে। সাইন দেওয়ার মানে হচ্ছে তুমি আসলে মুখস্থ কোনো পাঠ বসাও নাই, তুমি কাজ করে পাঠ বসাইছো। ঠিক আছে, এরপর তুমি এটা এটা হচ্ছে স্যার স্যার ওই জায়গায় ওই মান দেখে তোমাকে একটা সাইন দিয়ে দিবে। ওকে, তার মানে হচ্ছে তুমি আসলে কাজ করছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি যে এবার এই যে আয়তাকার পৃষ্ঠের জন্য দৈর্ঘ্য গড় মান যেটা তুমি তুমি নিছো, এখানে গড় পাঠ নিছো, তারপরে হচ্ছে প্রস্থ উচ্চতা যে মানগুলো পাইছো, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমি ক্ষেত্রফল পাই। এটা কিন্তু হিসাবের জায়গায় কিন্তু লিখতে হবে। এই যে হিসাব ও ফলাফল, এটা না থাকলে তোমাকে স্যার 15 নাম্বার যে দিবে, 15 নাম্বারের মধ্যে এটার জন্য একটা নাম্বার কিন্তু বরাদ্দ আছে। সেই ক্ষেত্রে তো আয়তাকার এক পৃষ্ঠের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকে গুণ করবা, গুণ করে এত সেন্টিমিটার, এগুলো কিন্তু আমরা সেন্টিমিটারে পাইছিলাম, এই যে সেন্টিমিটার পাইছি, সেন্টিমিটার পাইছি। হ্যাঁ, তো এখন দুইটাকে গুণ করলে সেন্টিমিটার স্কোয়ার, তুমি সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ার নিয়ে গেছো। এরপর ওই ক্ষেত্রফলটাকে তুমি এবার আবার উচ্চতার সাথে গুণ করে ক্যালকুলেট করে তুমি আয়তনটা বের করে ফেলছো। কিসের আয়তন বের হয়েছে? যে পরীক্ষণীয় বস্তু তোমাকে দেওয়া হয়েছে, ম্যাচ বক্স হইতে পারে, যে কোনো একটা বস্তু হইতে পারে, যে ওঠার তুমি কি বের করে ফেলছো? আয়তন বের করে ফেলছো। এই যে প্র্যাকটিক্যাল শেষ। এরপর সতর্কতা বা ফলাফল বিশ্লেষণ বা আলোচনা, এটা লিখলে তোমার কাজ শেষ। তাহলে কি কি কাজ করতে হবে? যে 15 নাম্বারের কথা আমরা বলছি, যে 15 নাম্বারের জন্য তোমাকে আসলে পুরো প্র্যাকটিক্যালটা করতে হবে, যেখানে এই যে পরীক্ষণের মধ্যে 15 নাম্বার বরাদ্দ আছে, সেখানে তোমাকে কি কি কাজ করতে হবে বলছি? উদ্দেশ্য, সূত্র বা তত্ত্ব আর কি, এক কথায় তত্ত্ব, এই তত্ত্বটা তোমাকে লিখতে হবে, মুখস্থ লিখতে হবে। এরপর এই চিত্র এটা যদি আঁকতে পারো, তারপর তুমি এঁকে কি করবা, এই যে কোনটা কি জিনিস এটা বলবা। তারপর হচ্ছে যে কি পর্যবেক্ষণ বা তোমার ভার্নিয়ার ধ্রুবক বের করা, এটা লিখবা। হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। চকটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তারপর কাজ করে মানগুলো বসাইতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এরপর হিসাব ও ফলাফল লিখতে হবে। হ্যাঁ, তারপর সতর্কতা বা আলোচনা, এটার জন্য ফলাফল অথবা ফলাফল বা ফলাফল বিশ্লেষণ আর কি, এটার নাম তুমি কিও দিতে পারো, ফলাফল ফলাফল বিশ্লেষণ, এটাও তুমি দিতে পারো। ওকে, বিশ্লেষণ দিয়ে তুমি মানে এটার জন্য একটা নাম্বার, এটার জন্য একটা নাম্বার, তারপরে এই চকের জন্য কাজ করে যে দেখাইছো স্যার সাইন দিছে, এটার জন্য একটা নাম্বার। তারপরে হচ্ছে যে কি এটা যে তুমি চিত্র এঁকে যে তোমার এখানে কি তোমার কি আছে, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা। এই যে চিত্র ইন্টারমিডিয়েটে মানে সার্কিট থাকলে আঁকতে হয়, কিন্তু চিত্র লাগে না, বাট এসএসসি তে মেবি চিত্রটাও আঁকলে ভালো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এটা তো মাস্ট, তথ্যটা তোমার লিখতেই হবে, এটার জন্য নাম্বার আছে, আলাদা আলাদা নাম্বার আছে। সো 15 নাম্বার গুলো এভাবে ভাগ করা থাকে, বুঝা গেছে? এরপর তোমার নোট খাতার জন্য 5 নাম্বার পাইছো। তারপর হচ্ছে যে কি মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে তোমাকে যে প্র্যাকটিক্যালটা দেওয়া হয়েছে, সেই প্র্যাকটিক্যালের উপর ওভারঅল তোমার একটা ভালো আইডিয়া যাতে থাকে, বেসিক জিনিসগুলো যাতে তুমি পারো, ওটার উপর প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সবচেয়ে বেশি না, মানে ওইটার উপরেই করে। আবার স্যার যদি চায় বাইরে থেকেও করতে পারে, ওটা স্যারের ইচ্ছা। ওকে, এবার আসো আমরা পরের প্র্যাকটিক্যালটা সম্পর্কে একটা আইডিয়া দিই। ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়, গড় দ্রুতি নির্ণয়, গড় দ্রুতি আমরা নির্ণয় করব ঢালু তল। এবার আসো, এই ঢালু তল, এই ঢালু তলটা হচ্ছে এখানে এরকম একটা অ্যাপারেটাস আছে, এই যে এরকম, হয়তোবা এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের অ্যাপারেটাস, নো প্রবলেম। তো হয়তোবা তোমাকে এইরকম না দিলেও এই প্যাটার্নের দিবে আর কি, এরকম একটা ঢালু তল। এটা দেখো, খেয়াল করো, এটার মধ্যে কিন্তু এখানে স্কেল আছে, স্কেল আছে 1 থেকে শুরু করে এই যে এখানে এরকম করে একটা, এটার এই তলের দৈর্ঘ্য কত সেটা বলা আছে। এই তলের মধ্যে এখানে মার্বেল গড়াই দেওয়ার জন্য, মার্বেল নিয়ে এখান থেকে মার্বেল গড়াই দেওয়ার জন্য এখানে একটা জায়গাও কিন্তু আছে। ওকে, তো আমরা কি করব, মানে এই অ্যাপারেটাসটাতে, এটা হচ্ছে ঢালু তল, এই ঢালু তলের উচ্চতাটা এখন একরকম উচ্চতা আছে, এতটুকু, এটা বেশি ঢালু। হ্যাঁ, উচ্চতা এই যে এখান থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কমছে, আরেকটু কমছে। ঠিক আছে, উচ্চতাকে আমি চেঞ্জ করতে পারবো ভিন্ন ভিন্ন উচ্চতার জন্য। আমি যখন কোনো একটা মার্বেলকে এখান থেকে গড়াই দিব, তখন তার জন্য স্টপ ওয়াচ দিয়ে আমরা সময় বের করব, ফলে ক্যালকুলেশন করে আমরা গড় দ্রুতি নির্ণয় করবো, এরপর গড় দ্রুতি নির্ণয় করবো। যে স্টপ ওয়াচ, অনেকে সময় বের করবো, ওখানে তার তোমার এই ঘড়ি দিয়ে সময় বের করলে কিন্তু হবে না। এই যে তোমার হাতে যে ঘড়ি আছে, এই ঘড়ি দিয়ে সময় বের করলে হবে না, তোমাকে স্টপ ওয়াচ চালাইতে জানতে হবে। ঠিক আছে, স্টপ ওয়াচ চালাইতে জানতে হবে, বুঝা গেছে? এই যে মার্বেল এখান থেকে দিব, স্টপ ওয়াচ চালু, মানে ছাড়ার সাথে সাথে স্টপ ওয়াচ চালু করবে, স্টপ ওয়াচ চালু করে ওখানে যখন নেমে যাবে, মানে ভূমি আঘাত করবে, তখন স্টপ ওয়াচ অফ করতে হবে। এখান থেকে স্টার্ট,
আর এখানে গিয়ে ওখানে যখন দেখা করবে তখন স্টপ, এরকম করে দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটার মূল তত্ত্বটা, মূল জিনিসটা একটু বুঝাই। খেয়াল করো, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটার জন্য প্রথমে আমরা বিভিন্ন ঢালে অতিক্রান্ত একই দূরত্বের জন্য দ্রুতি বের করে লেখচিত্রের সাহায্যে ঢালের সাথে সম্পর্ক স্থাপন করব। খেয়াল করো, প্রথমে এটা একটা মিটার স্কেল। তোমাকে যদি এখানে তো মিটার স্কেল, এই অ্যাপারেটাসের মধ্যে মিটার স্কেল দেওয়া আছে, হ্যাঁ, মিটার স্কেল দেওয়া না থাকলেও মানে ওখানে সেট আপ করা না থাকলেও তোমাকে লম্বা মিটার স্কেল দিবে কিন্তু। ঠিক আছে? ওটা দিয়ে তোমাকে এইটার এই 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 যে ঢালু তলের দৈর্ঘ্য বের করে নিতে হবে। ঢালু তলের কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করে নিতে হবে। তারপর উচ্চতা বের করার জন্য তো অবশ্যই তোমার এই উচ্চতা বের করার জন্য তো অবশ্যই মিটার স্কেল লাগবেই। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই মিটার স্কেল দিয়ে তুমি কি করবা? মিটার স্কেল দিয়ে এটার দৈর্ঘ্যটা মাপবা আর এটার উচ্চতাটা মাপতে হবে। উচ্চতা মাপতে হবে। ঠিক আছে? মিটার স্কেল দিয়ে। আমি মিটার স্কেল তো চিনি, নর্মাল যে স্কেলগুলো তুমি ইউজ করো, মিটার স্কেল। এবার আসো, এই কাজটা করার জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমে আসি, আমরা দূরত্ব হিসাব করব। দূরত্ব হচ্ছে, ধরো যে ঢালু তলটা তুমি নিছো, এটা তো অনেক বড়, ঢালু তল যেটা নিছো, ঢালু তল কিন্তু তুমি এভাবেও করতে পারো, এভাবেও কিন্তু ঢালু তল কিন্তু তুমি এভাবেও ইউজ করতে পারো। মনে করো এই যে এটা এই তল, এটা সমতল, সমতল আছে, তুমি এটার উচ্চতা বাড়াইছো, এটা ঢালু তল, ঢালের এই যে ঢালু তলের উচ্চতা কিন্তু বাড়তেছে, এই যে আস্তে আস্তে কমতেছে, বাড়তেছে, কমতেছে। ঠিক আছে? এই যে ঢালু তল তৈরি হয়েছে কিন্তু। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? 600 মিলিমিটার আছে। 600 মিলিমিটার কোনটা? দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা। আর সেই ক্ষেত্রে তখন তার উচ্চতা হচ্ছে 300 মিটার। সাপোজ 300 মিটার। কোত্থেকে কিভাবে বের করছো? এই যে এটা যদি তোমার কি হয়, এই যে এটা হচ্ছে আমার কি, এটার পুরোটা হচ্ছে 600 মিলিমিটার আছে, ধরো 600 মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার দৈর্ঘ্য আমি নিলাম। উচ্চতা কিভাবে? এখান থেকে ভূমি পর্যন্ত যেটা সেটা উচ্চতা, কিন্তু এই উচ্চতা এটাকে যখন আমি আরেকটু নিচু করলাম উচ্চতা কমছে, কিন্তু আরো নিচু করলাম উচ্চতা আরো কমছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আসি আমরা কি করব? উচ্চতাটা হচ্ছে, ধরো প্রথমে 300 মিটারের জন্য আমরা কাজ করছি, 300 মিটারের জন্য আমরা কাজ করছি, এটা পয়েন্ট আছে এখানে একটা। তো তুমি আবার বল, তোমার এখানে যে থিটাটা আছে, যে থিটাটা আছে সেই থিটাটা হচ্ছে আমার কি হবে বলো তো একটু? থিটা যেটা আছে, এই থিটার মান আমি কিভাবে বের করব? এটা থিটা হলে এটা তোমার লম্ব, তাহলে এটা কি তোমার অতিভুজ, এই অতিভুজের মান হচ্ছে তোমার কি? দৈর্ঘ্য। আর এটা হচ্ছে উচ্চতা, এটা এইচ, আর এটা হচ্ছে তোমার কি বলো? অতিভুজটা হচ্ছে এল। এইচ এবং এল এর মধ্যে সম্পর্ক কি? লম্ব বাই অতিভুজ, সাইন থিটা। তার মানে এই যে সাইন থিটা এইচ বাই এল, এটা মানে এইচ এর এল, এইচ বাই এল করলে আমি কত পাচ্ছি? 0.5 বা হাফ। সেই 300 মিটার উচ্চতায় থাকাকালীন, 300 মিটার উচ্চতায় থাকাকালীন, সাপোজ এটা 300 মিটার উচ্চতায় থাকাকালীন আমি এখান থেকে একটা মার্বেলকে গড়াই দিব, গড়াই দিয়ে স্টপ ওয়াচ দিয়ে সময় বের করব। সেই সময়টা প্রথমবারে ধরো সময়টা আমি 1.6 সেকেন্ড পাইছি, পরে আবার গড়াই দিছি 1.59 সেকেন্ড পাইছি স্টপ ওয়াচ থেকে সময়টা এভাবে পাইছি। এরপরে হচ্ছে এর পরেরটাতে ধরো 1.61 পাইছি। তারপর এবার দ্রুতি বের করতাম। দ্রুতি সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। ওই যে দূরত্ব 600, তারপর তার থেকে তুমি কি করছো? সময় দিয়ে ভাগ করে দিচ্ছ। তাহলে এই প্রথমটার জন্য এটা পাইছো, দ্বিতীয়টার জন্য এটা, তৃতীয়টার জন্য এটা, এই সময় দিয়ে ভাগ করে দিছো, এই মানগুলো পাইছো। গড় করছো, গড় মানটা, গড় দ্রুতিটা তুমি এরকম পাইছো। এটা কিসের জন্য? যখন তোমার ঢাল 0.5, ঢালের মান যখন 0.5, তখনই তুমি গড় দ্রুতি মানে প্রত্যেকটার জন্য দ্রুতি বের করে এই দ্রুতিটা বের করছো, গড় দ্রুতিটা বের করছো। ঠিক একইভাবে তুমি আবার কাজ করবে। এই দৈর্ঘ্য, এই যে আনত তলের এই দৈর্ঘ্য তো 600 মিলিমিটার আছেই। এবার তুমি কি করছো? এটার উচ্চতা প্রথমে যতটুকু ছিল, প্রথমে ছিল তো 300, এবার উচ্চতাটা বাড়াইছো, উচ্চতা যখন বাড়াবে, ধরো উচ্চতাটা বাড়াবে কিভাবে? নিচ দিয়ে বই অ্যাড করে দিবা অথবা ইট অ্যাড করে দিলে এটা উচ্চতা কিন্তু বাড়তে থাকে। এবার এই উচ্চতাটা তুমি ম্যাপে নিবা কি দিয়ে? মিটার স্কেল দিয়ে। ম্যাপে নেওয়ার পরে মনে করো এটাতে যেটা পাইছে আর কি 424.3
সেন্টিমিটার পাইছো উচ্চতাটা। তারপর তুমি এবার এইচ বাই এল করে মানটা, ঢালের মানটা, সাইন থিটার মানটা তুমি 0.7 পাইছো। এই 0.7 রেখে তুমি আবার একই কাজ মার্বেল গড়াই দিছো, মার্বেল গড়াই দেওয়ার জন্য 3টা তুমি সময় পাইছো। এই সময় দিয়ে দূরত্বকে ভাগ করে দিলে মানগুলো তুমি এরকম পাবা। ঠিক আছে, মানগুলো এরকম পাবা, দূরত্ব বাই সময় করলে তো গড় মানটা পাইছো। ঠিক একইভাবে তুমি উচ্চতাটা আরেকটু বাড়াইছো, বাড়ানোর পর এই যে উচ্চতা 519.61 তোমার যেটা আসে সেটা লিখবা, নো প্রবলেম। তারপর এটা বাকিটা করলে 0.87 তুমি পাচ্ছ। এবার ক্যালকুলেশন করো, সময় দিয়ে ভাগ করে দিলে তুমি দ্রুতি পাই যাবা। কি পাই যাবা? দ্রুতি পাই যাও। সো এখান থেকে এই যে দ্রুতি বের করার সিস্টেম, তো একই রকম কাজ। প্রথমে তোমাকে কিন্তু এই যে এই 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 যে তত্ত্ব থিওরিটা লিখতে হবে। এটা আঁকতে পারলে ভালো, আঁকবা। ঠিক আছে, এটা আঁকবা। এখানে কি কি বলছি? এটা ঢালুতল, এটা ঢালুতল, এটা ঢালুতল। এখান থেকে মার্বেল গড়াই দিবে, তারপর এটা হচ্ছে মিটার স্কেল একে, তারপরে এটা হচ্ছে থিওরি, এরপরে হচ্ছে চক তো মুখস্থ থাকতেই হবে তোমাকে। তারপরে এই পার্টগুলো নিচ্ছ যে তুমি, সেটা একটা ভ্যালু কিন্তু তুমি স্যারকে দেখাবা, যে কোনো একটা ভ্যালুর জন্য। ধরো এইটার জন্য তুমি মানটা স্যারকে দেখাইছো, এটার জন্য স্যারকে দেখাইছো, স্যার এটা দেখে একটা সাইন দিয়ে দিবে, এটাই নিয়ম আর কি। তো এখন এই কাজটা করার পরে তুমি এবার কি করবা? হিসাবের জন্য কিন্তু আলাদা নাম্বার আছে। প্রথমে তুমি 0.5 ঢাল যখন 0.5 তখন গড় দ্রুতি বের করছো, গড় দ্রুতি হিসাব করছো। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলছো, বাট এটা কি স্যার আবার দেখাইতে হবে? অবশ্যই দেখাইতে হবে। না দেখালে, এটা যদি তোমার ওই খাতার মধ্যে না থাকে, স্যার তোমাকে নাম্বার দেওয়ার জায়গা পাবে না, অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে সাইন থিটা, ঢালের মান যখন 0.7 থাকবে তখন এটার জন্য মান, আবার ঢালের মান যখন 0.87 একটু আগে তুমি করছো, এটার জন্য গড় দ্রুতি তুমি বের করছো। তুমি এবার সাইন থিটার ভিন্ন ভিন্ন, এই দেখো এখানে এই যে সাইন থিটার মান গ্রাফ দিবে, কিন্তু গ্রাফ দিলে সাইন থিটার মানগুলো তুমি 0.5, 0.7, 0.87 মানগুলোর জন্য গড় দ্রুতির মান, এই 0.5 এর জন্য গড় দ্রুতির মানটা এই যে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, বরাবর মানগুলো বসায় একটা লেখচিত মান। ভিন্ন ভিন্ন ডালের জন্য গড় দ্রুতির মানগুলো তুমি পেয়ে যাচ্ছ। সো এরপরে এসে তুমি সতর্কতা বা ফলাফল বিশ্লেষণটা তুমি সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, তাহলে ফলাফল বিশ্লেষণের জন্য নাম্বার থাকবে। এই যে তুমি হিসাব করছো, গ্রাফ আঁকছো, এটার জন্য আলাদা নাম্বার আছে, হিসাব এর জন্য আলাদা নাম্বার। তারপর চক করে স্যারকে দেখাইছো, সেটার জন্য আলাদা নাম্বার আছে। তারপর হচ্ছে এই যে তুমি এটা আঁকছো বা থিওরিটা লিখছো, এটার জন্য আলাদা নাম্বার আছে। সবগুলো নাম্বার এই যে আলাদা আলাদা অংশের জন্য, মানে সবগুলা মিলাই তোমার কত নাম্বার? 15 নাম্বার। কত? 15 নাম্বার তোমার এখানে আছে। এরপর তোমার মৌখিক ধরবে, তারপর হচ্ছে তোমার ওখানে 5 আর নোট খাতার জন্য 5, টোটাল 25 নাম্বার। ঠিক আছে, সর্বশেষ আমরা যে প্র্যাকটিক্যালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা নির্ণয় করা। এটা তুমি কিভাবে করবা? খেয়াল করো। এটা করার জন্য একইভাবে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমার তত্ত্ব লিখতে হবে, থিওরি লিখতে হবে, তত্ত্ব লিখতে হবে। কিভাবে লিখবা? ক্ষমতা নির্ণয় এবং নিজে বিভিন্ন সময়ে প্রয়োগকৃত ক্ষমতার তুলনা করে এবং অপরের ক্ষমতার সাথে তুলনা করা। সেটা কিরকম আমি বলি। কোনো বন্ধু একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাই তো ক্ষমতা। কোন একটা যন্ত্র বা কোন একটা এজেন্ট একক সময়ে যে পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে ক্ষমতা। সুতরাং P = W/T, কাজ ডিভাইডেড বাই সময়। কাজকে সময় দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? ক্ষমতা পেয়ে যাব। তুমি এখানে দেখো P = W/T, T এর মান যত কম হবে, T যত কম হবে, ক্ষমতা তত কিন্তু বাড়বে। কোনো নির্দিষ্ট পরিমাণ কাজ যদি বস্তু কম সময়ে করতে পারে তাহলে কিন্তু ক্ষমতা বেড়ে যাবে। P = W/T, T এর মান কমলে P এর মান বাড়বে। সো এখানে তুমি একটু খেয়াল করো, এখানে তুমি যে কাজটা করবা, মনে করো একটা সিঁড়ি, মানে স্কুলের সিঁড়ি, এই সিঁড়ির এই সিঁড়ির জন্য, এই যে সিঁড়ি, এখানে স্টেপ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বা 12টা, যাই হোক। এখন তুমি কি করবা? এই যে অনুসন্ধানের চক বা তুমি তোমাকে সিঁড়িটা দিয়ে উঠে তোমার ক্ষমতা কি করতে হবে? তুলনা করতে হবে। তোমার সাথে আরেক বন্ধুর ক্ষমতা তুলনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? হয়তো এই প্র্যাকটিক্যাল করতে দেওয়ার সময় তোমাকে একটা গ্রুপ দিবে, তোমার 5 জনকে একসাথে দিবে। একসাথে দেওয়ার পরে তারপর ক্ষমতা নির্ণয় করতে দিবে। এই একটা 5 জনের একটা গ্রুপকে এটা করতে দিল, কিন্তু তোমার খাতায় তোমাকে লিখতে হবে, তোমার বন্ধুর খাতা তোমার বন্ধুটা সেই লিখবে। তোমাকে তুমি যেটা করবা সেটা তোমার বন্ধুর সাথে মানে একই সাথে কাজ করবা,
কাজ একই করবা, কিন্তু খাতা আলাদা আলাদা হইতে হবে, খাতার লিখা আলাদা আলাদা। সো তুমি ফার্স্টে এই তথ্যটা লিখবা, চিত্র আঁকবা, তারপর যন্ত্রপাতি চিত্র আঁকতে পারলে আঁকবা। তো সেই ক্ষেত্রে তোমাকে কি কি করতে হবে, এই যে এই সিঁড়ির ভূমি থেকে ছাদ পর্যন্ত উচ্চতাটা এইচ, এই এইচ এর মান যদি তুমি এইভাবে পুরাটা এভাবে নির্ণয় না করে তুমি আরেকভাবে নির্ণয় করতে পারো। কিভাবে? তুমি আগে ধাপটা মাপবা, নিচতলা থেকে সিঁড়ি মোট সংখ্যা, সিঁড়ির সংখ্যা কয়টা স্টেপ, এখানে ধরো যে তোমার কয়টা আছে, 4 তলা পর্যন্ত যদি মাপতে যাও তাইলে কিন্তু কত, 5 × 11, প্রত্যেকটাতে যদি 11টা করে থাকে তাইলে কিন্তু 5টা দিয়ে গুণ করলে 55টা। তো সেই ক্ষেত্রে প্রতিটা সিঁড়ির উচ্চতা আবার 20 সেন্টিমিটার করে, তাহলে 20 সেন্টিমিটার ইন্টু 20 ইন্টু 55 সমান ক্যালকুলেট করে 1100 সেন্টিমিটার। তো 11 মিটার তুমি পাচ্ছ, 11 মিটার তুমি পাচ্ছ। সো এইচ এর মান কিন্তু চলে আসছে, এইচ এর মান চলে আসছে। সো এই এইচ এর মানটা তুমি ওভাবে বের করবা। কিভাবে? প্রত্যেকটা ধাপ 20 সেন্টিমিটার। সাপোজ তুমি ম্যাপে নিবা, সিঁড়ির ধাপটা মাপবা, তো তুমি কিভাবে করবা, এই যে এখান থেকে 20 সেন্টিমিটার, এটা আবার 20 সেন্টিমিটার, আরো 20 সেন্টিমিটার বাড়ছে, 20 সেন্টিমিটার বাড়ছে, এরকম করে ধরো 11টা আছে। হ্যাঁ, তাহলে 11 × 20, তাহলে কত, একতলার জন্য উচ্চতা কত, 5 তলার জন্য 4 তলার জন্য করতে পারবো, ঠিক আছে, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই কি লাগবে, থামাগড়িটা লাগবে, স্টপ ওয়াচ লাগবে, স্টপ ওয়াচটা লাগবে, ঠিক আছে। স্টপ ওয়াচ চালাতে জানতে হবে, কিন্তু বারবার বলতেছি, তোমাকে স্যারে যখন জিজ্ঞেস করবে তুমি এটা যে সময় বের করছো আমাকে দেখাও, তো তুমি স্টপ ওয়াচই চালাতে জানো, কিন্তু সময় তুমি গড়ে দিয়ে বের করতে পারো, বাট স্টপ ওয়াচ চালাতে জানতে হবে, ঠিক আছে। ওকে, এবার আসো, আমরা তাইলে একইভাবে ছাদের উচ্চতা বের করছি, ছাদের উচ্চতা বের করছি, এভাবে বের করবা। কিভাবে বলছি, ধাপ বের করবা, ধাপগুলোকে কয়টা ধাপ আছে সেটা দিয়ে ধাপের উচ্চতা বের করবা, তারপর কয়টা ধাপ আছে সেটা দিয়ে গুণ করে দিবা, কাজ শেষ। এবার আসো, তোমরা 1 2 3 4 5 6 বন্ধু মিলাই এই গ্রুপটা দিচ্ছে, ধরো তুমি কি করবা, তোমার ভর নিবা, মানে মনে করো এক বন্ধুর ভর 75, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধুর ভর 62, তারপর হচ্ছে এখানে আমার ভর, মানে তুমি আর তোমার ভর নিবা 65, তারপর আরেক বন্ধু, এইভাবে এভাবে এভাবে ভরগুলা নিবা। ছাদে উঠার সময় তুমি যে ভূমি থেকে ছাদে উঠা পর্যন্ত তুমি 1 2 3 বলে স্টপ ওয়াচ চালু করছো, তুমি উঠা শুরু করছো, ছাদে উঠা শেষ, স্টপ ওয়াচ স্টপ করছো, কত সময় লাগছে সেটা তুমি এখানে লিপিবদ্ধ করবা। 75 কেজি ভরের সে 10.5 সেকেন্ড লাগছে। তো ক্ষমতা বের করার সূত্র কি, ক্ষমতা P = W/T, সুতরাং W = mgh ডিভাইডেড বাই টি। এম এর মানটা এই যে এটা বসাবা, তারপর হচ্ছে যে কি জি এর মান 9.8, এইচ এর মানটা দিবা যেটা তুমি বের করছো, সময় দিয়ে ভাগ করলে তুমি ক্ষমতা পাবা। ঠিক একইভাবে তুমি এবার প্রত্যেকের জন্য ভরগুলা নিয়ে বসাই, হ্যাঁ, তারপরে তুমি এইভাবে ক্যালকুলেট করে দিলে তুমি এখান থেকে প্রত্যেকের জন্য ক্ষমতা পেয়ে যাবে। তো গড় করে দিবা, গড় করলে গড় ক্ষমতা পাবো। এই যে তুমি হিসাবগুলো করছো, এই হিসাবগুলো কিন্তু হিসাবের জায়গায় তোমাকে লিখতে হবে, মানে এই চকের নিচে হিসাবগুলো করে তোমাকে ওই চকের মধ্যে বসাইতে হবে। হিসাবগুলো যদি তুমি না দেখাও তাহলে ফলাফল বিশ্লেষণের, বা এটা ফলাফল বিশ্লেষণ না, এটা হচ্ছে হিসাব লিখবা আর কি। হ্যাঁ, কি লিখবা, হিসাব। এই হিসাব বা ফলাফলের জন্য যে নাম্বারটা সেটা তোমাকে দিতে পারবে না স্যার। তো সেক্ষেত্রে তুমি আসো, প্রত্যেকের হিসাবটা তুমি এখানে বের করছো, শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় ক্ষমতা তুমি এত পাইছো, আর তোমার ক্ষমতা যেটা, সেই ক্ষমতাটা হচ্ছে এত। তাহলে গড় ক্ষমতার থেকে তোমার ক্ষমতাটা কি বেশি পাইছো। আসো আবার, এই যে গড় ক্ষমতার চেয়ে তোমার ক্ষমতা যে বেশি হয়েছে, কত পার্সেন্ট বেশি হয়েছে সেটাও তুমি বের করতে পারবা। কিভাবে বের করবে, পার্সেন্টেজে কিভাবে বের করি আমরা, হ্যাঁ, কিভাবে বের করি, বড় মান মাইনাস ছোট মান ডিভাইডেড বাই ওই যে ইনিশিয়াল মান, এটা দিয়ে পার্সেন্টেজে বের করে দেখাইতে পারো। তোমাকে এতটুকুই বের করতে বলছে, তুলনা করতে বলছে, তোমার ক্ষমতার সাথে বাকিদের গড় ক্ষমতা তুলনা করতে বলছে। সো এইভাবে করে তুমি সতর্কতা বা ফলাফল বিশ্লেষণ তুমি এভাবে করে দিবা। তুমি কি কি সতর্কতার সাথে করছো, তোমার দরকার হলে আমি এই স্লাইডটা সুন্দর করে এই ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে, কমেন্টে দিয়ে দিব, তুমি এখান থেকে এটা দেখে আইডিয়া নিয়ে যাও। তাহলে কি কি বলছি যে তোমার এখানে ক্ষমতা বের করার জন্য যে কনসেপ্টগুলো এভাবে করে ক্যালকুলেশন করতে পারো। বুঝা গেছে। তাহলে আমরা প্রথমের থেকে যে কাজটা করছি, প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার কোথায় ছিল, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জিনিসটা, মোট নাম্বার হচ্ছে 25, পরীক্ষণের মধ্যে 15 নাম্বার, নোট খাতার মধ্যে 5 নাম্বার, মৌখিক পরীক্ষার জন্য
5 নাম্বার, ইন টোটাল 25 নাম্বার। বুঝা গেছে? এই 25 নাম্বার তুমি কারো দয়ায় নয়, করুণায় নয়, তুমি করে স্যারকে দেখাই তুমি স্যার থেকে নাম্বার নিতে পারবা। ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখে তোমার অবশ্যই উপকার হবে। যদি একটু উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দিয়ে দিবা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।